নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের উড়ানের পর্বের রিভিউ আমি শুরু করছি। মহারাজ তো চলে গেছে কুস্তি লড়তে। সেখানে উঠে মহারাজ সমস্ত জিনিসপত্র দেখছে হাত দিয়ে দিয়ে, আর বলছে যে পূজার কষ্ট দূর করতে মহারাজ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। মহারাজ এবার নিজেকে প্রস্তুত করছে, বলছে প্রস্তুত হও মহারাজ, মরণ খেলার জন্য এবার নিজে প্রস্তুত হও। ওদিকে সোমনাথ এসে হাজির। সোমনাথ পেছনে দাঁড়িয়ে দেখছে মহারাজকে। মহারাজ বলছে, আমি পণ করছি পূজা, আমি যতই কষ্ট হোক না কেন, তুমি যে জেদের লড়াই আমার সাথে শুরু করেছো সেটা আমি শেষ করেই ছাড়ব। বলছে মন্দির বাজার এই পৌষ লক্ষ্মী পুজো ওই লোকগুলোর জন্যে আমি টাকা জোগাড় অবশ্যই করব। এবার তো প্র্যাকটিস করছে মহারাজ সেখানে, আর সেখানে সেই ম্যানেজার এসে বলে যে এবারের লড়াই কিন্তু তোমার জন্য কঠিন হতে চলেছে, তুমি প্রস্তুত তো? ভয় পেয়ে গেলে না তো? বলে কেন? বলে এবার তোমার লড়াই বা তোমার বিপক্ষে যে থাকবে সে কিন্তু গত 1 বছরও একবারও হারেনি। তার সামনে 2 মিনিট দাঁড়িয়ে থাকা মানে কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার, আর তোমাকে এবার ওর সামনেই দাঁড়াতে হবে। ম্যানেজার বলছে কি ভয় পেয়ে গেলে নাকি? পারবে তো টাইগার? মহারাজ বলছে মহারাজের ডিকশনারিতে ভয় নামক কোনো জিনিস নেই, মানে কোনো ওয়ার্ডই নেই। মহারাজ বলছে পূজার জন্য, পরিবারের জন্য, বাজারের জন্য, সমস্ত লোকজনের জন্য আমি এটা করতে রাজি। তখন ম্যানেজার বলছে তোমার টাকার দরকার, তাই জন্য আমি এটা ব্যবস্থা করেছি। অন্যজনের সাথে লড়লে তুমি যেই টাকাটা পেতে, এর সাথে লড়লে তার 5 গুণ বেশি পাবে। তেমনি ঠিক জীবন সংকটটাও কিন্তু 5 গুণ বেশি। এটা শুনে তো সোমনাথের মুখে সেই হাসি। কিন্তু মহারাজের কোনো ভয় ডর নেই, কারণ মহারাজকে এটা লড়তেই হবে আর সবার জন্য জিততেই হবে। মহারাজ বলছে আমি রেডি। এরপর তো অ্যাডভান্সের চেকটা মহারাজের হাতে তুলে দেয় সেই ম্যানেজার, বলে লড়াই শেষে আরও পাবে, অল দ্য বেস্ট বলে চলে যায়। এরপর মহারাজ প্র্যাকটিস করে যাচ্ছে আর বলছে সাম দাম দণ্ডে ভেদ। মহারাজ পারবেই, মহারাজকে করতেই হবে, যে করেই হোক, রক্তপাত করে হোক, প্রাণপাত করে হোক, যে করেই হোক মহারাজকে করতেই হবে। সোমনাথ তো বলছে কর কর, ভুলের পর ভুল কর তুই। মহারাজ বলছে করব, দরকার পড়লে ভুল করব, কিন্তু লড়াই থামবে না, এই বলছে আর প্র্যাকটিস করে যাচ্ছে। এদিকে তো বাড়িতে লক্ষ্মী প্রতিমা আনা হয়ে গেছে। পূজার শাশুড়ি, চিয়া সবাই মিলে হাতে হাতে কাজ করছে, পূজার বাবা শিব সবাই মিলে। তখন বলছে যে মহারাজ বলছে যে দেখলে আমার পূজার আজ কত সুন্দরভাবে পূজার আয়োজনটা করলো। তখন শাশুড়ি বলছে হ্যাঁ সেই তো, আমার পুরো বিশ্বাস ছিল পারবে। চিয়া বলছে জয় পূজারাজের জয়। তখন পূজা এসছে, বলছে হয়েছে, খুব হয়েছে, এবার ভালোই ভালোই পুজোটা হয়ে গেলেই হলো। পূর্ণিমা বলছে কেন, তোমার বিশ্বাস নেই? আমার কিন্তু আমার মহারাজের উপর বেশ বিশ্বাস আছে। পূজা তো একটু চিন্তা করছে যে না জানি উনি এবার কোন বিপদে ঝুঁকি নেবেন এই টাকা রোজগার করতে গিয়ে। পূজার শাশুড়ি বলছে আমি জানি সব করবে, ঠাকুরের বাসনপত্র কেনা, ঠাকুরের গয়না কেনা, লোকজন খাওয়ানো সব করবে। পূজা মনে মনে বলছে সে তো করবে, কিন্তু কোথা থেকে জোগাড় করবে মিস্টার মাথা গরম এতগুলো টাকা? পূজা বলছে সকালে তো বলে গেল, এবার ওর জেদ দেখানোর পালা। কি যে জেদ দেখাবে ও? জীবনের ঝুঁকি নেবে না তো? পূজা এটাই ভাবছে মনে মনে। পূর্ণিমা মনে মনে বলছে খুব বড় ঝুঁকি নিয়ে ফেলেছো তোমরা, এবার এই ঝুঁকির সাহায্য নিয়ে কিভাবে তোমাদেরকে সবার সামনে ঝোঁকাতে হয় দেখো। মানে পূর্ণিমা কিন্তু আপন তালেই আছে। এদিকে তো পূজার বাবা বলছে মহারাজ কেন এলো না, শিব একটা ফোন করতো। পূর্ণিমা বলছে যে না না, তার কি দরকার আছে, ও হয়তো টাকা পয়সা জোগাড়ের কাজে হয়তো মেতে আছে, তার চেয়ে বরঞ্চ আমরা একটু পুজোর কাজটা এগিয়ে রাখি না, আমি বরঞ্চ ঠাকুর ঘরটা একটু মুছে দিই। তখন বলছে সে কি, তুমি ঠাকুর ঘর মুছবে? বলে হ্যাঁ তাতে কি হয়েছে। পূজা ওদিকে অলরেডি মোছার জন্য রেডি হয়ে আছে, মানে বালতিপত্র নিয়ে 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 চলে এসেছে আর কি। বলে না মা সে কি, আমি থাকতে আপনি কেন মুছবেন, আমি করে দিচ্ছি। বলে তাতে কি হয়েছে মেজো বৌমা? তখন পূজার শাশুড়ির মুখে মেজো বৌমা ডাকটা শুনে পূজা তো অবাক হয়ে যায়, বাড়ির সবাইও অবাক হয়ে যায়। পূজা বলছে মা আপনার মুখ থেকে এই ডাকটাও শুনতে পাবো এটা কোনোদিনও ভাবিনি। চিয়া বলছে আমিও হেল্প করতে পারি তোমাকে পূজাদি। পূজা বলছে না না কোনো দরকার নেই। তখন পূজার শাশুড়ি বলছে না না, তুমি কি এগুলো কাজ করতে পারো, কোনোদিনও করেছো নাকি? আজকে আমার সব কাজ, মানে পূজার সব কাজ পূজা মা করবে। এই পূজা মা ওয়ার্ডটা শুনেও পূজার মনে খুব আনন্দ হয়। পূর্ণিমা মনে মনে বলছে এইভাবে আমি তোমাকে মহারাজের মহারানী থেকে চাকরানি বানাবো, পূজা রানী। এরপরে পূজা যখন ঘর মুছছে তখন পূর্ণিমা চালাকি করে বালতি থেকে জল ফেলে দেয়। তখন সেই জলটা ওই পুজোর ঠাকুরের দিকে যাচ্ছে আর কি। তখন চিয়া বলছে পূজা দি, মানে পূজা যখন ঘুরে যাবে আর কি, মানে জলটা চলে আসছে ভেসে, পূজা উঠে যাবে কি, তখন পূজা দি বলে পূজাকে আটকাতে যাবে কি, আর ওদিকে ওর মা মানে মহারাজের মা ঢং করে পূজা বলে এগিয়ে আসতে যাবে কি, তার কোমরে লেগে যায় আর কি, কোমরে চোট লাগে। আর চোটটা এবার তার সত্যি সত্যি লাগে। মনে মনে বলছে যে একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়া। কিন্তু ঠিক আছে না, তবুও এইভাবে যদি চোটও পায় তবে এইভাবে চোট পেয়ে পেয়ে আমি পূজাকে আরও শাস্তি দেব।
এদিকে তো সবাই মিলে তখন পূর্ণিমাকে ধরে ধরে বসায়। পূর্ণিমা তখন চালের উপর চাল চালছে, বলছে যে মনে হয় ঠাকুর রুষ্ট আছে। পূজা, তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা শপথ করবে, এর প্রায়শ্চিত্ত করতে হবে, তুমি পারবে দোষ কাটাতে? বলে বলুন না মা, কি করতে হবে বলুন। বলে বেশি কিছু না, ওই 100 জন লোকের এঁঠো থালা তুলতে হবে। তখন তো পূজার বাবা মানে শ্বশুরমশাই বলছে যে এ কি কথা বলছো তুমি, পূজা মা এঁঠো থালা তুলবে? বলছে আমি বলছি না গো, ঠাকুর বলছে, এটাই প্রায়শ্চিত্ত, ও না পারলে আমি তুলবো। তখন পূজা বলছে না না মা, আমি পারবো, আমি তুলবো। তখন তো চিয়ারও বিরক্ত লাগছে, কিন্তু বাধা দিতে পারছে না। তখন বলছে যে মহারাজ যদি আবার আমাকে খারাপ ভাবে? তখন বলে যে বাড়ির মঙ্গলের জন্য, এই পরিবারের সবার মঙ্গলের জন্য আমি আপনার ছেলেকে বোঝাবো। পূর্ণিমা বলছে এই তো লক্ষ্মী বৌমা আমার। পূর্ণিমা মনে মনে বলছে এইভাবেই কাটা দিয়ে কাটা তুলবো আমি, শুধু দেখতে থাকো আমার খেলা। পূজার শ্বশুরমশাই বলছে কিন্তু যাকে তুই বোঝাবি বলছিস সে কোথায়, ঘড়িতে কটা বাজে দেখ, সে তো এখনো আসছে না। তখন সোমনাথ এসে বলে কি করে আসবে, পুজোর টাকা জোগাড়ের জন্য দেখো কোথাও জুয়া টুয়া খেলছে মনে হয়। পূর্ণিমা বলছে কি গো, সে টাকা জোগাড় করতে পারছে না বলে সে কি আবার মদের ঠেকে যাবে নাকি গো? হ্যাঁ, আমার তো খুব চিন্তা হচ্ছে ঠাকুর, আমি কি খুব বেশি দাবি করে ফেলেছি নাকি গো? তখন পূজার বাবা বলছে তুমি এসব কি বলছো পূর্ণিমা, কেন ছেলের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছো? পূজা বলছে তুমি ওকে রক্ষা করো ঠাকুর, ও জেদের বসে আবার কিছু খারাপ করে বসবে না তো, ওকে দেখো ঠাকুর, ওকে দেখো। পূজার বাবা বলছে দাঁড়া দাঁড়া, কি বিড়বিড় করে বলছিস বলতো, দাঁড়া আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়া। পূর্ণিমা বলছে শোনো না, ও যদি টাকা জোগাড় করতে না পারে ওকে বলো চলে আসতে, ও যদি ব্যর্থ হয় তো হোক না, আমি না হয় যাদেরকে নেমন্তন্ন করেছি পুজোর ভোগ খাওয়াবো বলে তাদের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। সবাইকে বলবো যে ও তো বেকার, ও কথা দিয়ে কথা রাখতে পারেনি, একটু না হয় মুখ পুড়বে, সে হোক, তুমি ওকে চলে আসতে বলো। সেরকম হলে পূজা আর মহারাজ দুজনে মিলে না হয় ওদের পা ধরে ক্ষমা চেয়ে নেবে। পূজা তো অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে। সোমনাথ তো মনে মনে বলছে ও নিজেই মরবে এবার বক্সিং রিংয়ে, আর আমরা দূর থেকে বসে মজা দেখব। এরপর তো মহারাজ চলে আসে। মহারাজ বলছে কেন, পূজা ধুমধাম করেই হবে। মহারাজ যখন একবার কথা দিয়েছে তখন পূজা বড় করেই হবে। তখন তো মহারাজের কথা শুনে সবাই অবাক। তখন মহারাজের মা পূর্ণিমা বলছে আয় বাবা আয়, আমার কাছে আয়, পারিসনি তো কি হয়েছে বাবা, আয়, ওরকমভাবে বলতে নেই, আয় চলে আয়, যদি না পেরে থাকিস কোনো অসুবিধে নেই। মহারাজের বাবাও বলছে হ্যাঁ মহারাজ, যদি না পেরে থাকিস কোনো অসুবিধে নেই, আমরা না হয় এবার ছোট করেই করব। মহারাজ বলছে না, মহারাজ যখন কথা দিয়েছে তখন পূজা বড় করেই হবে। এই যে মায়ের গয়না, একদম 4-5টা বড় বড় বাক্স, মানে গয়নার বাক্স, সেখানে প্রায় 3-4 রকমের বড় বড় মানে সোনার হার, ছোট থেকে বড় সব, প্লাস মায়ের একদম বড়সড় সোনার মুকুট, সেখানে টিকলি, সমস্ত কিছু গয়না একদম ভরে নিয়ে এসছে মহারাজ, প্রায় থাক ধরে। আর প্রত্যেকটা প্যাকেট, গয়নার প্যাকেট, মানে গয়নার বাক্স আর কি, পূর্ণিমার হাতে দেয়। সবাই তো দেখে এটা অবাক, আর বিশেষ করে তো পূজা, যে কোথা থেকে আসলো এতগুলো টাকা। তখন মহারাজ বলে মহারাজ যদি জেদ ধরে তাহলে সব পারে মহারাজ করতে। পূজা বলে এতে আবার তুমি কোনো বিপদ ডেকে আনছো না তো নিজের? বলে মহারাজের বিপদ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মহারাজ যেটা দায়িত্ব নিয়েছে সেটা ঠিক পালন করবে। মহারাজ বলছে আজ গয়না এনেছি, কাল রূপোর বাসন কোসন সমস্ত সেট আনবো, আর ওই 100 জন মানুষকে ডেকে খাওয়াবো। বলছে সব করবো সব। পূজা বলছে তোমার চোখ দেখে আমার খুব ভয় করছে মিস্টার মাথা গরম, কি করতে চাইছো তুমি? সোমনাথ মনে মনে বলছে এবার মহারাজের মৃত্যু দেখার জন্য প্রহর গোনো পূজা মুখার্জি। পরের দিন মা লক্ষ্মীকে গয়নাগাটি পরিয়ে সাজিয়ে প্রতিষ্ঠিত করা হয়, আর তার সামনে ঘরটট সবকিছু সাজানো হচ্ছে। মহারাজ আর পূর্ণিমা, মহারাজ আর পূজা দুজন মিলে সেই সাজানোর কাজটা করছে। সমস্ত কিছু সাজানো গোছানো করতে করতে একদম এলাহি আয়োজন করা হয়েছে। তখন মহারাজের ফোন আসে, সেই ম্যানেজার ফোন করেছে ঠিক সময় মতো চলে আসার জন্য। মহারাজ বলছে আপনি চিন্তা করবেন না, মহারাজ একবার যখন পা ফেলেছে তখন আর পিছু পা হবে না। পূজাও আসে মহারাজের পেছনে, মহারাজের কাছ থেকে জানার জন্য যে আসল রহস্যটা কি। পূজা বলছে তোমার কথা কিছু মাথায় ঢুকছে না আমার, তোমার কাজকর্ম কিছু মাথায় ঢুকছে না, আমাকে একটু বলবে যে সত্যিটা কি? তখন মহারাজ বলছে সত্যি বড় তিক্ত হয় পূজা, না জানাই ভালো। পূজা তো অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আগামী দিনের আরও জমজমাট পর্ব দেখার জন্য অপেক্ষায় থেকো। আর আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর পর্বের ফুল এপিসোড দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় নজর রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।